নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্প নিয়ে আজ আবার হাজির হয়ে গিয়েছি। আজ আপনাদের জন্যে শেষ রক্ত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শুরু হচ্ছে আজকের গল্প শেষ রক্ত। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গ্রামের যুবক অনিমেষ তার বন্ধুকে নিয়ে এক পিশাচিনীকে দেখবার জন্য গভীর রাতে বনের ভেতরে প্রবেশ করেছে। অনিমেষের এই বন্ধুকাম দাদা তার থেকে বছর দেড়েকের বড়। শোনো দাদা, যদি কিছু থাকে তবে আজই সেটা প্রমাণ করতে হবে। আমি বলছি, এসব করার কি দরকার? ঝুঁকি না নেওয়াই ভালো। সবাই বলে এই জঙ্গলের ভেতরে ঢুকলে সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করে। ভূত প্রেতের গল্প শুনেই ভয় পেয়ে গেলে দাদা? তুমি তো বড় আমার থেকে নাকি? আরে ভূতের কাছে আবার ছোট বড়। ঠিক তখনই তারা একটা মেয়ের দেখা পায়। চাঁদের আলোয় সমস্ত জঙ্গলটার ফাঁক ফোকরেও যেন আলোকিত করে রেখেছে। মেয়েটি দূরে দাঁড়িয়ে, তার মাথার চুল এলোমেলো, চোখে অদ্ভুত দৃষ্টি। তার মুখের ওপরে চাঁদের জ্যোৎস্না এসে পড়েছে, চকচক করছে তার সমস্ত শরীরটা সেই জ্যোৎস্নার আলোয়। কে তোমরা? এখানে কেন এসেছো? তুমি কে? তুমি এখানে কি করছো? পাল্টা জিজ্ঞেস করে অনিমেষ। মেয়েটি কথা না বলে পেছন ঘুরে সামনের দিকে এগোতে শুরু করে, অর্থাৎ তাদের দিকে পেছন দিয়ে। এ কি, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি আমার স্বামীর খোঁজে বেরিয়েছি। সকালবেলা এসেছিল, মধু সংগ্রহ করে তো, তাই ভাবলাম রাত হয়ে গেল, বাড়ি ফিরছে না। পালা অনিমেষ, পালা। হে কোনো মানুষ নয়, হে সাক্ষাৎ ভূত। অনিমেষ বলে, কি বলছো? আমি সামনে দেখতে পাচ্ছি, একে আবার ভয় পাওয়ার কি আছে? এই শোনো। অনিমেষ মেয়েটির পেছনে পেছনে যাওয়া শুরু করে। রাজু বলে, যাস না, যাস না, ওর এই গল্প বানানো। তোকে কিন্তু হার ধরে রাখতে পারবো না আমি। ও তোকে ছিনিয়ে নিয়ে যাবে। দাদা, তোমার ভয় লাগলে তুমি যাও, আমি আজ এই রহস্যভেদ করেই ছাড়ব। অনিমেষ নাছোড় বান্দা, সেই সম্পর্কে রাজু খুব ভালো করেই জানতো। কাজেই রাজু বলল, কি করি বলতো আমি? তুই থাক, আমি চললাম। বউ বাচ্চা নিয়ে আমার সংসার আছে। জঙ্গলের বাইরেই ওদের বাইকটা রাখা। টর্চের আলো জেলে রাজু পথ ধরে বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। বাইকের শব্দটা অনেক দূর পর্যন্ত শোনা গেল, কিন্তু অনিমেষের কর্ণ সেটা স্পর্শ করল না। বরং সে তার দৃষ্টিচক্ষু যেন ওই মেয়েটির কাছে আবদ্ধ হয়ে গিয়েছে। মেয়েটি বলে, তুমি আমায় সাহায্য করবে আমার স্বামীকে খুঁজে বার করার জন্য? হ্যাঁ হ্যাঁ, করব। কোথায় তোমার স্বামী বলো? আমার ওই জঙ্গলের পেছনে ছোট্ট একটা ঘর আছে। আমার স্বামী আমাকে বিয়ে করে আনার পর থেকেই গ্রামের সকলে আমার স্বামীকে কেমন যেন একটা হিংসার চোখে দেখতো। কেন? না মানে, আমি খুব সুন্দরী কি না বলে মেয়েটি পেছন ঘুরে তাকায়। তার সিঁথি ভর্তি চওড়া করে সিঁদুর, কপালে বড় একটা টিপ, হাতে শাখা পলা চকচক করছে, পরনে তার টকটকে লাল রঙের শাড়িটা। এই অন্ধকারে জ্যোৎস্নার আলোয় রংটা খুব একটা স্পষ্ট না হলেও আন্দাজ করা যেতেই পারে। মেয়েটির মুখটি অমায়িক সুন্দর, পান পাতার মতো মুখ, ছোট্ট কপাল, তার মধ্যে বড় টিপ, চওড়া ভ্রু, বোধহয় জোড়া, চোখ দুটো বড় বড়, টিকলো নাকের মাঝখানে নথ পড়া, পাতলা ঠোঁটে হেসে রয়েছে সে। তার গ্রীবা, তার কোমর, তার বক্ষ সবটাই নিটোলভাবে গঠন করা। হাতগুলো এবং পাগুলো বেশ পুরুষ্টু, মানে মাংসপিণ্ড ঠেসে সৃষ্টিকর্তা
তৈরি করেছেন এই সুন্দর নারীটিকে। পায়ে আবার রূপোর নূপুর ঝমঝম শব্দ হচ্ছে। মেয়েটি মাথার এলো চুলে খোপা বেঁধে অনিমেষের দিকে তাকিয়ে বলে, আমার স্বামী মধু সংগ্রহ করে আর শহরের বাজারে বিক্রি করে। সেবার তো জমিদার মশাইও মধু খেতে চাইল, ওনার খুব কাশি হয়েছিল কি না। আমাকে আমার স্বামী বলল, যাকে নে, আজ একটু জমিদার বাড়ি, আজ ওই মধু গিয়ে দিয়ে আয়। জমিদার লেঠেল খবর দিয়েছিল আমাকে, জমিদারের নাকি খুব কাশি হয়েছে, বনের টাটকা মধু খেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি বাপু যাব নে, তুমি যাও, একাই মেয়ে ছেলে মানুষ, একা একা বুঝি আমার ভয় করে না? আমার সোনা বউ, তোর আবার ভয় কিসের? তুই বুনো বাগদি পাড়ার মেয়ে, ছোটবেলা থেকেই তুই রীতিমতো জঙ্গলের পশুর সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছিস। জঙ্গলের পশু ভালো বাপু মানুষের থেকে, আমার ভয় করে, আমি যাব না। ভালো বউ, সোনা বউ আমার, একটু যা। এ সারাদিন বনে বাজারে ঘুরে আজ শরীর বড্ড খারাপ। কই হে? বাইরে থেকে একটা মোটা কণ্ঠস্বরের ডাক। মাথায় এক হাত ঘোমটা টেনে আমি বাইরে বেরোলাম। কি দেখলে? দেখলাম জমিদারের লেঠেল এসেছে। আমার স্বামী আমাকে বলল, ওই দেখ লেঠেল চলে এসেছে, ওর সঙ্গে যা। এই, তোর সঙ্গে কাজ আছে, বেরিয়ে আয়। লেঠেল রীতিমতো ধমক দিয়ে ডেকে নিল ওই কালো মেয়েটির স্বামীকে। বলেন কর্তা। হাত জোর করে 10 হাত দূরে থেকে প্রণাম করলো সে। চল আমার সঙ্গে জঙ্গলে চল, জমিদারের আদেশ, কোন কোন এক আম গাছে বড় মৌচাক হয়েছে, সেই মধু উনি খাবেন। ওরা আমের পল্লব থেকে নাকি মধু বানিয়েছে। আমের মঞ্জরির মধু স্বাদ আলাদা। তা তো অবশ্যই। তুমি এত রাতে যাবে? যেতে যখন হবেই তখন আর দেরি করে কি হবে। আমার স্বামী জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আগুন দিতে হয় কি না। তারপর তারপর আর কি, আমি ঘরকে কোণে বসে রয়েছি। বাড়া ভাত খেলেন না, সেটাকেই মাছি তাড়াচ্ছি। এমন সময় কই আমার ডাক পড়ল। আমি বললাম, উনি তো ঘরকে নেই, মধু আনতে গেছেন। তা তুমি তো আছো, জমিদার মশাইয়ের খুব কাশি উঠেছে, চলো দেখি। স্বামী বলেছিলেন যেতে, তখন যেতে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন একজন সমর্থ পুরুষ মানুষ সঙ্গে আছে দেখে সাহস হলো। আমি ওনার সঙ্গে জঙ্গলের পথ ধরেই চললাম। তারপর তারপর আর কি, অনেক রাতে বাড়ি ফিরলাম। জমিদার আমার মধুকে খুব প্রশংসা করলেন, কিন্তু স্বামীকে পেলাম না। সেই থেকেই খুঁজছি। জমিদারের লেঠেলরা অথবা জমিদার তোমার সাথে কিছু করেনি তো? কথাটা বলার সঙ্গে সঙ্গে অনিমেষ নিজেই যেন বুঝতে পারল একটা ভুল প্রশ্ন করে ফেলেছে। মূর্তিটি তার দিকে ফিরে তাকিয়েছে। এতক্ষণ সে একটা মানব মূর্তি ছিল হয়তো। অনিমেষের চোখে ধরা পড়ল এখন যেন একটু পরিবর্তন লক্ষ্য করতে পারছে সে। না মানে, আসলে মানে, একা মেয়ে মানুষ পুরুষ মানুষের সঙ্গে স্বামী ছাড়া বাইরে বেরোলে অপকর্ম তোমরা আবার করবে নে, তা হয় নাকি? আমার সঙ্গেও হয়েছে, আমাকে খুব লেখিয়েছে ওরা। এই তো এই মাটির নিচে আমায় পুঁতে দিয়ে গিয়েছিল, কিন্তু আমার আত্মা আজও খুঁজে বেড়াচ্ছে আমার স্বামীকে। ওই শালাকে না ধরেতে আমার শান্তি হবে না। অনিমেষের ভয় হয়, সে ভয়ে দুপা পিছিয়ে যেতে শুরু করে। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি বুঝি আমার স্বামীকে মেরেছ? অনিমেষ ঢোক গেলে। তার গলায় তখনও ঝুলছে সোনার সেই লকেটটা, তার ঠাকুরদার দিয়ে যাওয়া শেষ চিহ্ন। সেই লকেটে স্পষ্ট লেখা রয়েছে, সে যে জমিদার বংশের শেষ রক্ত। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো 2টো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নমস্কার।